হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টোটো কোম্পানি। আমরা কিছুদিন আগে নেপাল ট্রিপ করে ফিরলাম। তো সেই ভিডিওগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে চলে এসেছে, এখনো যারা দেখেননি তারা দেখে নিন। আর আজকের ভিডিওতে আমি সেই যে নেপাল ট্রিপটা আমরা করেছি তার পুরো ডিটেলসে, মানে আইটিনারি, এক্সপেন্সেস, কোথায় থাকবেন, কখন যাবেন, সেই সম্পর্কে আর কি আলোচনা করবো। তো চট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করে ফেলুন। তো এবার চলে আসি আজকের ভিডিওতে। তো প্রথমে আসছি, আপনারা নেপাল যাবেন কি করে। আপনারা যদি ট্রেনে যান তাহলে হাওড়া থেকে রক্সল এক্সপ্রেস আছে আর মিথিলা এক্সপ্রেস আছে, এগুলোতে আপনারা ডাইরেক্ট রক্সল চলে যেতে পারেন, তারপরে সেখান থেকে নেপাল। এছাড়া ফ্লাইটে যেতে পারেন, আর যেতে পারেন কার বা বাইকে, যেটাতে করে আমরা গিয়েছিলাম। এবার হচ্ছে কখন যাবেন, বেস্ট টাইম হচ্ছে অক্টোবর টু ডিসেম্বর। কিন্তু যারা খুব কুল বা ঠান্ডা পছন্দ করেন, যে একদম শীতে ওখানে কাঁপবেন, তাহলে তারা আপনারা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যেতে পারেন। নেপাল কিন্তু খুব সুন্দর জায়গা, একদম পুরো মানে কি বলবো, মাউন্টেনে গিয়ে ভর্তি। মানে সেখান থেকে পিক কিন্তু খুব সুন্দরভাবে কাছাকাছি একদম দেখা যায়, খুব ভালো লাগবে। বাইক বা কারে গেলে আপনারা সোজা চলে যান কলকাতা থেকে রক্সল বর্ডার বিহার হয়ে, আর এইভাবে যেতে পারেন। বা আপনারা যেতে পারেন শিলিগুড়ি দিয়ে, পানি ট্যাঙ্কি হয়ে, তারপরে কাকুরভিটা দিয়ে আপনারা নেপালে এন্ট্রি করতে পারেন। কিন্তু এখানে একটা কথা বলি, এখানে কিন্তু গাড়ির জন্য বানসার দরকার হয়, বর্ডারে বানসার বানাতে হয়। আর এই বানসারের জন্য শুধুমাত্র এখন আরসি লাগছে, আরসি দিলেই আপনারা বানসার পেয়ে যাবেন। আর পার ডে হিসাবে আপনার চার্জ পড়ছে পার ডে 200 NC। ওরা 6 থেকে 7 দিন আরামসে আপনাকে বানসার দিয়ে দেবে। কিন্তু যদি আপনাদের বেশি দিনের দরকার হয়, 14 দিনের দরকার হয়, তাহলে সেখানে আপনাদের গিয়ে একটু রিকোয়েস্ট করতে হবে। যেমন আমরা রিকোয়েস্ট করেছিলাম, তাই আমাদেরকে 14 দিনের জন্য বানসার দিয়েছিল। আর আমাদের পড়েছিল হচ্ছে পার ডে 200 NC হিসাবে 2800 NC। তাহলে বানসার বানিয়ে আপনারা বাইক বা কার নিয়ে নেপালে এন্ট্রি করতে পারবেন। এবার আসি মানি এক্সচেঞ্জে। আমরা যখন নেপালে গিয়েছিলাম মানাং ট্রিপের জন্য, তো আমরা 1.56 রেটে মানি এক্সচেঞ্জ করেছিলাম, মানে 100 INR এ আপনারা পাবেন 156 NC। আর এটা আমরা করিয়েছিলাম একদম বর্ডারে ঢুকতে, জাস্ট আপনারা বানসার করে বেরিয়ে এসে নেপালের দিকে এন্ট্রি করছেন, রাস্তাটা জাস্ট ক্রস করে ডান দিকে প্রিন্সের দোকান আছে, তো সেইখান থেকে আমরা করিয়েছিলাম। প্রিন্স ছেলেটা খুবই ভালো, ব্যবহারও খুব ভালো। তো আপনারা সেখান থেকে মানি এক্সচেঞ্জ করাতে পারেন। আরেকটা কথা, সিম নিতে হবে। তো সিম আমরা নিয়েছিলাম এনসেলের সিম, এটা খুবই ভালো সিম। আর মানি এক্সচেঞ্জ আর এই সিমটা আপনারা প্রিন্সের দোকান থেকে করতে পারেন। এবার চলে আসি ট্রান্সপোর্টে। তো যারা কার বা বাইক নিয়ে যাচ্ছেন, তো তাদের তো লোকাল ট্রান্সপোর্টের কোনো দরকার নেই, গাড়ি রয়েছে সাথে। কিন্তু যারা ট্রেন বা ফ্লাইটে যাবেন, তারা ওখানে গিয়ে যে কদিন আর কি ট্রিপ করবেন, সেই কদিনের জন্য আপনারা একটা গাড়ি বুক করে নিতে পারেন। বা যদি বাজেট ট্রিপ করতে চান, তাহলে আপনারা সেখানে বাস ব্যবহার করতে পারেন। কারণ সেখানে পোখরা থেকে কাঠমান্ডু বা কাঠমান্ডু থেকে বেশি শহর থেকে পোখরা, এগুলোতে যাতায়াতের জন্য কিন্তু বাস অ্যাভেলেবেল রয়েছে। আর সেখানে কিন্তু কস্টিংটা অনেক কম আসে। আর একটা ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে ডেবিট বা ক্রেডিট কার্ডে যদি নট ভ্যালিড ফর পেমেন্ট ইন নেপাল অ্যান্ড ভুটান এই কথাটা লেখা থাকে, তাহলে কিন্তু সেই কার্ডটা নেপালে ইনভ্যালিড, আপনারা সেখানে চালাতে পারবেন না। তো অনেক সময় এটা কি ভুল হয়ে যায়। তো সেই কারণে বলছি, ওখানে যাওয়ার আগে বা এই কার্ডটা ইউজ করার আগে আপনারা বাড়ি থেকে বেরোনোর আগে এটা দেখে নেবেন যে এই কথাটা লেখা আছে কিনা। কারণ এই কথাটা লেখা থাকলে কিন্তু ওই কার্ড ওখানে চলবে না। তো গাড়ির বানসার করে, সিম নিয়ে, মানি এক্সচেঞ্জ করে, এগুলো করে বেরোতে বেরোতে আমাদের প্রায় 11টা বেজে যায়। আর আমরা সেদিন বেশিশহর পৌঁছে গেছিলাম। তো বেশিশহর পৌঁছতে আমাদের সন্ধ্যে 7টা হয়ে গেছিল। তাই সেদিন আর কিছু করার ক্ষমতা ছিল না। তো আমরা ডিনার করে আর কি সেদিনকে ঘুমিয়ে পড়ি। আর আমরা এই হোটেলটাতে ছিলাম সেদিন। আর বেশিশহরে আপনারা 1000 থেকে 1200-র মধ্যে হোটেল পেয়ে যাবেন। একটা কথা বলি, নেপালে কিন্তু হোটেলের চার্জ সেই রকম না, কিন্তু খাবারের মারাত্মক চার্জ, কারণ ওখানে ফুড কস্টিংটা খুব বেশি। তো আমাদেরকে, যেহেতু আমরা বাইকে ঘুরি, তো আমাদের বাজেট ট্রিপটা আমাদের মেনটেন করতে হয়। তো সেই কারণে আমরা রান্নার জিনিসপত্র সব নিয়ে গিয়েছিলাম। কিন্তু ব্যাপার হচ্ছে, যখন আমরা উপরে গেছি, মানে বেশিশহর থেকে যত উপরের দিকে গেছি, মানাং বা খাংসারের দিকে, সেখানে কিন্তু রান্না করার
ব্যাপারটা কিন্তু আর কি কম আছে, মানে হোটেলে আপনাকে তখনই রুম দেবে যখন আপনি সেখানে সেই হোটেলে খাবেন, তা না হলে কিন্তু আপনাদেরকে রুম দেবে না। কিন্তু আমরা লাঞ্চটা আর কি বাইরে করার চেষ্টা করতাম আর ডিনারটা হোটেলে করতাম। ঠিক আছে, এবারে আসি আমরা বেশি শহর থেকে পরের দিন আমরা বেরিয়ে যাই। বেশি শহর থেকে পরের দিন আমরা পারমিশন বের করিনি সকাল সকাল। পারমিশন মানে অন্নপূর্ণা স্যাংচুয়ারিতে যেতে প্রত্যেকের একটা পারমিশন বের করতে হয়, এর জন্য 1000 টাকা চার্জ পড়ে। তো সেটা করে আমরা চামের দিকে রওনা দিই। কিন্তু রাস্তা এতটাই খারাপ ছিল যে আমরা চামে সেদিন পৌঁছতে পারি না, ধারাপানিতে গিয়ে পৌঁছাই। আর এখানে বলি যে ধারাপানিতেও কিন্তু পারমিশন পাওয়া যায়, বাট সেখানে চার্জটা বেশি লাগে, ডাবল চার্জ লাগে। মানে এখানে বেশি শহর থেকে বা পোখরা থেকে যদি করাই সেখানে 1000 টাকা নেয়, আর ধারাপানি থেকে করালে হচ্ছে 2000 টাকা নেয়। তো ডাবল চার্জ লাগে। তো ফালতু ওই টাকাটা না খরচ করে আমরা আগেই বেশি শহর থেকে পারমিশন বের করে নেওয়াটাই বেটার হয়। তো বেশি শহর থেকে বেরোনোর আগে আমাদের যে লাগেজগুলো দরকার নেই, এক্সট্রা লাগেজ বলতে পারেন, সেগুলো আমরা হোটেলেই রেখে গিয়েছিলাম, আর বাকি লাগেজ নিয়ে আমরা বেরিয়ে যাই খাংসারের দিকে। আর সেদিনকে আমাদের চামে পৌঁছানোর কথা ছিল, বাট রাস্তা এতটাই অফরোড, মানে অফরোড যে কি ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু এই মানাং ট্রিপটাতে না করলে কিন্তু আমরা বুঝতে পারতাম না। যাই হোক, মানে এই রাস্তাটা এত সুন্দরভাবে অতিক্রম করার ক্রেডিটটা কিন্তু আমার হাজবেন্ডকে যায়, কারণ আমি শুধু পিলিয়ান, জাস্ট পেছনে বসে থাকা ছাড়া আমার কোনো কাজ নেই। বাট ও এত সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে এই রাস্তাটা এত মানে অফরোডে আর কি গাড়ি চালায়, যার ফলে মানে আমি এই সুন্দর সুন্দর ভিউ এইসব আর কি উপভোগ করতে পারি। তো পুরো ক্রেডিটটাই ওকে যায়। আর এখন যে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছে, সামনে আসতে চাইছে না। আর এই দেখুন আমার জন্য মানে চায়ের কাপও নিয়ে এসেছে, যে এখন এই আলোচনার মধ্যে একটু চা হলে বেশ ভালোই হয় আর কি। তো সেটাই যেটা বলছিলাম যে মানে প্রচন্ড খারাপ রাস্তা এখানে, মানে কিছু কিছু জায়গা আছে ঠিক আছে, কিন্তু বাট বেশিটাই আর কি মানে আমাকে অনেক জায়গায় এমন হয়েছে যে আমাকে নেমে যেতে হয়েছে, ও বাইক নিয়ে কিছুটা এগিয়েছে, তারপরে আমি হেঁটে গিয়ে ওকে জয়েন করেছি। যে যদি যারা মানে আর কি বাইকে যাবেন তারা কিন্তু খুব সাবধানে আর কি গাড়িটা চালাবেন। তৃতীয় দিনে আমরা ধারাপানি থেকে বেরিয়ে যাই, ওখান থেকে আমরা খাংসার যাই। তবে খাংসার পৌঁছানোর আগে আমরা মানাং ভিজিট করি, মানাং ঘুরে তারপরে খাংসারে যাই। তো খাংসার পৌঁছতে 3:30 হয়েছিল, আমরা সকাল সকালে বেরিয়েছিলাম, 9টার মধ্যে বেরিয়ে গেছিলাম। আর খাংসার ঢুকেই প্রথম যে হোটেলটা, এই হোটেলটা, আমরা এই হোটেলটাতে ছিলাম। এখানে একটু রেটটা বেশি ছিল, আমাদের 2000 এনসি করে পড়েছিল পার ডে, কিন্তু কিছু করার ছিল না, কারণ আমরা পুজোর সময় গিয়েছিলাম, আর ওই সময় ওখানে নেপালে আর কি দশেরা চলে, আর যার ফলে পুরো ভিড়টাই মানে গিয়ে পড়েছে খাংসার, মানাং এইসব জায়গা। মনে হচ্ছিল যেন পুরো নেপালের অধিবাসীরাই চলে গেছে তিলিচুলে ট্রেক করতে। তো যার ফলে আমাদের বাধ্য হয়ে ওখানেই আর কি ঘর নিতে হয়েছিল। আর পরের দিন আমি একাই ট্রেক করতে গিয়েছিলাম, তিলিচু বেস ক্যাম্প ট্রেক করতে, ও যায়নি। তো যার ফলে আমার একটা গাইডের দরকার ছিল, কিন্তু সেই গাইড পেতেও আমার মানে আমরা হিমশিম খেয়ে যাই, কারণ কোনো গাইড পাওয়া যাচ্ছে না, এতটাই ভিড়, সব গাইড বুক হয়ে গেছে। যাই হোক, ওই হোটেলের যে মালিক সে খুব কষ্ট করে একজন গাইড আর কি জোগাড় করে দিয়েছিলেন, তো তাকে নিয়ে আমি তিলিচু বেস ক্যাম্প ট্রেকে বেরিয়ে পড়ি। কিন্তু সেখানে গিয়ে আমি কোথায় ছিলাম, অত সুন্দর জায়গা, মানে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, হোটেল রয়েছে, সবকিছু থাকার পরেও আমাকে সেদিন কোথায় থাকতে হয়েছিল সেটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে আমার ভিডিওটা দেখতে হবে। তাই আমি বলবো, পুজোর মানে দশেরা বাদ দিয়ে আগে পিছে আপনারা যদি সেখানে যান, মানে ট্রেকের ওখানে যান ট্রেক করতে বা নেপাল ঘুরতে, তাহলে মানে বেশ ভালো হয়, মানে একটু ভিড়টা কম পাবেন। কারণ খুব ভিড় হলে, খুব কনজাস্টেড হলে না ঠিক মতো মানে ঘুরে আরাম পাওয়া যায় না আর কি। মানে বেসিক্যালি আমরা সেরকম পাই না, আমাদের একটুখানি ফাঁকা হলে ভালো লাগে, একটু জায়গাটাকে সুন্দরভাবে দেখবো, এইভাবে একটু নিরিবিলি লাগবে, এইভাবে আর কি ভালো লাগে। তো এত কনজাস্টেড ছিল যে মানে প্রচন্ড থাকার তো খুব প্রবলেম হয়েছিল ওই উপরে আর কি, নিচে সেরকম হয়নি, কিন্তু উপরে কিন্তু আমাদের একটু কষ্টই হয়েছিল। সে যাই হোক, এবারে আসি পরের দিনে। তো পরের দিন আমি ট্রেক করে ফিরে আসি খাংসার। আর মানে ট্রেক করে যে বেস ক্যাম্পে গিয়েছিলাম, মানে সেটা একদম অসাধারণ, মানে কি বলবো, মানে আমি বলে
বোঝাতে পারছি না, আপনারা ভিডিও দেখবেন তাহলেই বুঝতে পারবেন। বাট আমি তিলিচু লেক অব্দি পৌঁছতে পারিনি, আমার পায়ে একটা প্রবলেম হয়ে গেছিল, যার ফলে সেই প্রবলেমের কথাটা বলছি। যদি আমারই ভুল হয়েছে যে আমি যে বাইক রাইডিং শু সেটা পরেই ট্রেক করতে গিয়েছিলাম, যার ফলে পায়ে মানে খুব বড় একটা ফোসকা পড়ায়, আর যার জন্য আমি হাঁটতে পারছিলাম না। তো এর থেকে আর কি বুঝতে পারি যে বাইক রাইডিং শু আর ট্রেকিং শু কিন্তু দুটোই আলাদা। মানে যদি এটা বোঝেন যে একটা শু কিনে আমি দুটো পারপাস সলভ করবো, তাহলে কিন্তু হবে না। রাইডিং শু রাইডিং এর জন্য আর ট্রেকিং শু কিন্তু ট্রেকিং এর জন্য। তো এই কথাটা মাথায় রাখবেন। তো যাই হোক, পরের দিন আমি খাংসার ব্যাক করি, আর সেদিনকে তার পরের দিন আমরা খাংসার থেকে চলে আসি তাল। তাল হচ্ছে পুরো রিভার বেডের একটা সুন্দর গ্রাম, অসাধারণ জায়গাটা। দুটো বড় ঝর্ণা রয়েছে, প্লাস মার্শিডিয়াংডি নদী বয়ে চলেছে। তার ধারেই আমরা একটা হোটেল নিয়েছিলাম। হোটেলের রুম ভাড়া কিন্তু একদম কম, মাত্র 500 নেপালি টাকা নিয়েছিল, কিন্তু ওই যে বললাম ফুড চার্জটা খুব বেশি আর কি সেখানে। যাই হোক, তো সেখান থেকে তারপরের দিন আমরা তাল থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই পোখরাতে। পোখরাতে কিন্তু আমরা খুব সস্তায় থেকেছি, কারণ পোখরাতে আমরা বিএনবি অ্যাপার্টমেন্ট বুক করেছিলাম, যেখানে আমরা নিজেরা রান্না করে খেতে পারতাম। তো সেই কারণে সেখানে আমাদের ফুড কস্টিংটা একটু কম পড়েছে। আর ন্যাচারালি হোটেল তো সেরকমই, হোটেল চার্জটা তো ওই 800, 1000, 1200 এরকমের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো সেখানে কোনো প্রবলেম হয়নি। আর পোখরাতে খুব সুন্দর জায়গাও আছে। এর মধ্যে আমরা লোকাল সাইট সিইং করেছিলাম। আমরা গেছিলাম ডেভিস ফলস দেখতে, গুপ্তেশ্বর কেভ দেখেছি, শিভা টেম্পল দেখেছি, শান্তি স্তূপা দেখেছি। এগুলো কিন্তু খুব সুন্দর। বিশেষ করে শিভা টেম্পল থেকে পুরো মানে পোখরার যে সিটি সেটা পুরোটা দেখা যায়, পোখরা লেকটা দেখা যায়, খুব অসাধারণ, মানে খুব সুন্দর লাগবে। তো আপনারা এগুলো ভিজিট করতে পারেন। তো পোখরার পরে পরের দিন আমরা চলে যাই কাঠমান্ডু। তো পোখরা থেকে কাঠমান্ডুর রাস্তাটাও কিন্তু ওই একটু খারাপ, মানে রাস্তা তৈরি হচ্ছে, যার ফলে কিছুটা খারাপ কিছুটা ভালো এইরকম মিলিয়ে মিশিয়ে আছে। কাঠমান্ডুতে আমরা সাইট সিইং করি। কাঠমান্ডুতে প্রথমে দরবার স্কোয়ার গিয়েছিলাম, হনুমান ধোকা দরবার স্কোয়ার, ওটা যে মেন দরবার স্কোয়ার যেটা। আর তারপরে হচ্ছে পাঠানপুর দরবার স্কোয়ার রয়েছে, ভক্তপুর দরবার স্কোয়ার রয়েছে, এছাড়া রয়েছে স্বয়ম্ভুনাথ টেম্পল, সেটা আপনারা ভিজিট করতে পারেন। আর যেটা মানে নেপালের কাঠমান্ডু যার জন্য বিখ্যাত, পশুপতিনাথ টেম্পল। তো সকালবেলা আমরা পশুপতিনাথ টেম্পলে যাই, সেখানে পুজো দিই, দিয়ে তারপরে এই আদার্স যে জায়গাগুলো আছে সেগুলো ভিজিট করি। তো কাঠমান্ডুটাও কিন্তু খুব সুন্দর, একটু শহর বলে একটু ভিড় আছে, বাট সুন্দর। মানে নেপাল মানেই সুন্দর। আমার কাছে তো নেপাল, আমি মানে এখন এমন অবস্থা হয়েছে যে যতবার যেতে কেউ বলবে আমি যাব, এত ভালো লেগেছে। আর আরেকটা কথা বলবো, যারা এই মানাং খাংসার না যেতে পারবেন তারা কিন্তু পোখরা আর কাঠমান্ডু ঘুরে চলে আসতে পারেন। পোখরাতে আমি যেটা বললাম সেই সাইট সিন গুলো করলেন, তারপরে আপনারা কাঠমান্ডু চলে এসে এগুলো দেখলেন, দেখে থামিল মার্কেট আছে, ওখানে হিমালয়ান ক্যাফে আছে, সেখানে আমরা কিন্তু কফি আর ব্রাউনি খেয়েছিলাম, খুব ভালো লেগেছে। তো সেই সব জায়গাগুলো ভিজিট করে আপনারা ব্যাক করতে পারেন। পোখরা আর কাঠমান্ডু কিন্তু খুব সুন্দর জায়গাটা। তো আমাদের এই পুরো ট্রিপটা মানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে রক্সল বর্ডার হয়ে বেসি শহর, তারপরে মানাং, খাংসার হয়ে তিলিচু বেস ক্যাম্প ট্রেক করে আবার ফিরে এসে পোখরা কাঠমান্ডু ভিজিট করতে প্রায় 16 দিন লেগেছিল। আর 16 দিনে আমাদের খরচ হয়েছিল অ্যাপ্রক্স 40,000। তো যদি এই পুরো ট্রিপটা আমরা যেরকম করেছিলাম সেরকম ভাবে যদি আপনারা প্ল্যান করেন তাহলে সেটা করতে পারেন, অথবা কাঠমান্ডু আর পোখরা যদি প্ল্যান করেন তাহলে 7 দিনের মধ্যে আপনাদের কমপ্লিট হয়ে যাবে, যাওয়া আসা সব মিলিয়ে। তো আপনারা সেই বুঝেও ট্রিপটা খুব প্ল্যান করতে পারেন। কিন্তু আমি বলবো, আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই নেপালটা একবার ভিজিট করুন, খুব ভালো লাগবে। তাহলে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগছে। আর তাহলে আজকে চলি, বাই বাই।